তোমাদের ভালোবাসা মরুনির পার থেকে ফিরাইয়ে এনেছে মোরে সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বা দিলে ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে কি ব্যথা জাগে বড় একা লাগে চোখে জীবী করে ইতিহাস তো তৈরি হচ্ছে, কিন্তু সেই স্বর্ণালী অতীত আজকের দিনে দাঁড়িয়ে ধরুন এখন তো নতুন শিল্পীরা অনেকেই আসছে, এখনো কিন্তু আমরা সেই পুরনো শিল্পীদের কথাই ধরি, সেই শ্যামল মিত্র হোক, হেমন্ত মুখোপাধ্যায় হোক বা ওনাদের নাম ধরি। বর্তমান সময়ে তাহলে যারা আসছে তারাও তো শুনুন এদের চেষ্টা করছে, খুবই ভালো গায় সবই, কিন্তু যদি শ্রদ্ধার জায়গায় যেতে হয়, যদি শ্রদ্ধাঞ্জলি দিতে হয়, তখন কিন্তু তার থেকে শ্রদ্ধাঞ্জলি এইটা অর্জন করতে গেলে যে অবদানটা দরকার। আজকে দেখুন সারা পৃথিবীতে বাঙালি মনীষীদের, মানে যদি আমরা সাংস্কৃতিক দিক থেকে ধরি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডিএল রায়, রজনীকান্ত সেন, এদের যে অবদান সেটা সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা রয়েছে তারা সেখানে তাদের জন্মদিবস উপলক্ষে করছেন, পূজিত হচ্ছে, সেইভাবে পূজিত হচ্ছেন। সাহিত্যের দিক থেকেও তাই, সেই মানে এখনো পর্যন্ত আলোচনার মধ্যে সেই তাদের নামই চলে আসে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বা তারপরে যারা অসাধারণ এর রেখে গেছেন। কিন্তু আমি গানের কথাটাই বলি, তারপরে যারা না, কিশোর কুমার অবশ্যই একটা মানে পরবর্তী প্রজন্মে এখনো পর্যন্ত সব থেকে পপুলারিটি যদি কারো রয়ে থাকে সেটা কিশোর কুমার। হিন্দিতে মোহাম্মদ রফি রয়েছেন, মুকেশ সাহেব রয়েছেন, বা সারা ভারতবর্ষ ধরতে গেলে লতা মঙ্গেশকর, আশা ভোসলের আগেও কিছু ছিল না, পরেও হয়নি, অনেকেই এসছেন কিন্তু ওই লেভেলটা হয়নি। তাই বলে কি তারপরের প্রজন্মর গান হচ্ছে না? তারা খুব ভালো গান করছেন। এখন একটা জায়গায় গিয়ে দেখতে হবে, এটা কোনো ওভার স্টেটমেন্ট নয়, এটা বেসিক স্টেটমেন্ট, যে পরবর্তী প্রজন্মে যারা বলতে চাইছে যে আমরা কিছু করে গেলাম, বা যাদেরকে নিয়ে আলোচনা হয় পরবর্তী প্রজন্মের, আর.ডি. বর্মনের কথাটাও আসে সেখানে। আর.ডি. বর্মনের গানও প্রচুর লোক ভালো তো বাসেনি, ক্রেজ প্রচন্ড। তো সলিল চৌধুরী, সুদিন দাশগুপ্ত, যাই হোক, পরবর্তী প্রজন্মর গান নিয়ে যদি সারা সন্ধে ধরে কেউ গাইতে পারে তবেই তারা একটা জায়গায় পৌঁছলেন। আমার বক্তব্য হিসেবটা তাই। আমি কিশোর কুমারের গান করলাম, কোথাও একটা গিয়ে আমাদের যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আছে, তো গভর্নমেন্ট থেকে অনুষ্ঠানে বহু বছর ধরে এই ধরনের অনুষ্ঠানে এখন গভর্নমেন্ট আরো বেশি করে করছে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কারা থাকে? সেই শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জি, আশা ভোসলে, এই তো থাকে শ্রদ্ধাঞ্জলি। তো কাজেই বা সুরকারদের দিক থেকে সলিল চৌধুরী, সুদিন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ, এরাই বেসিক্যালি থাকেন, রবীন চট্টোপাধ্যায়। তো আমাকে এই একটা জায়গা, ইকুয়েশনটা আমার কাছে খুব পরিষ্কার, যে আমাদের প্রজন্মের গান যদি পরের প্রজন্ম, আমাদের থেকে যারা পরের প্রজন্ম, যারা আজকে 20, 22, 23, 30, 35 বছর বয়স, তারা যদি আমাদের প্রজন্মের গান নিয়ে পরে এই ধরনের অনুষ্ঠান করে, ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি বলে, সেটা করলো কিনা, তবে আমরা ওই একটা জায়গায় উত্তীর্ণ হলাম, তবেই আমরা সেই স্বর্ণ যুগটাকে
ছুঁতে পারলাম না, হয়তো ধরে রাখার চেষ্টা তো আমরা করছি শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে, সেই স্বর্ণযুগটাকে ধরে রাখার চেষ্টা করছি আমরা। আমাদের প্রজন্ম ওই জায়গাটায় ছুঁতে পারলো কিনা, কাছাকাছি যেতে পারলো কিনা, সেটা কিন্তু পরবর্তী প্রজন্ম ঠিক করবে। আর যেটা হচ্ছে গানের ভাষা, সেটাও তো একটা বড় ব্যাপার ছিল। যেমন ধরুন পুলক বন্দ্যোপাধ্যায়ের গান, তার যেটা লিখতো মান্নাদের লিপে, সেটা খুবই মানে জল করতো। সেই রকম এখন এই গান লেখা যেগুলো হচ্ছে, সেটা সম্পর্কে আপনার কতটা কি ধারণা আছে? দেখুন, লেখা, সুর, গায়কি, ইনস্ট্রুমেন্টেশন মানে বাদ্যযন্ত্রের ব্যবহার, সাউন্ডের ব্যবহার, মানুষের চলন বলন, তার ব্যবহার, এ তো ক্রমশ চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক, পরিবর্তনশীল, এটা স্বাভাবিক। সেটাকেই অধুনা থেকে আধুনিক। আজকের দিনে যেটা ঘটছে সেটা আগামী দিনে যদি আমি ট্রেন্ড সেটার হতে পারি, যেটা নিয়ে আমি বলতে পারি যে আজকে আমি 2025 সালে এটা করলাম, এটা আগামী 20 বছর চলবে, দ্যাট ইজ কল্ড ট্রেন্ড সেটার। কিন্তু আমি যদি হয় তাহলে ট্রেন্ড ফলোয়ার, সেটাই যদি বেশিরভাগ লোক হয়ে থাকে, তাহলে আমরা তো ক্রমশ চেঞ্জ তো হয়েছি। তবে অনেক আমার ঠাকুরদার থেকে আমার বাবা অন্যরকম ছিল, আমার বাবার থেকে আমি অন্যরকম হয়েছি, এটাই তো স্বাভাবিক। এবং তার সঙ্গে মানুষের ব্যবহার, সামাজিকতা, রাজনৈতিক পরিস্থিতি, যোগাযোগ, সারা পৃথিবীটা এখন আমার হাতের মুঠোয়, ন্যাচারালি চেঞ্জ হবে। চেঞ্জটা, এটাকে অ্যাকসেপ্ট করা উচিত আমাদের বাঙালিদের। এটাও একটা আমি বলবো যে একটা সমস্যা, আমরা কোনো বদলকে অ্যাকসেপ্ট করতে পারি না। হ্যাঁ, কিন্তু যদি মেনে নিতে পারতাম আমরা, তাহলে কিন্তু আমরা আধুনিকতম একটা প্রজাতি হতাম। কারণ আমাদের উদারতাটা, আমাদের মানসিকতা সারা পৃথিবীর মধ্যে অন্যতম। আমাদের ভাষার মাধ্যমে হোক, আমাদের সংস্কৃতির মাধ্যমে হোক, আমরা সেটা ছড়িয়ে দিয়েছি। কিন্তু সেটা মুষ্টিমেয় কিছু লোকের কাছে। সাধারণভাবে আমি আমার কানে শোনা কিশোর কুমার যখন 69-70 সালে আরাধনা থেকে যখন হলো, হই হই করে কিশোর কুমার করতে হতে 2 বছর, তারপর আর চলবে না। ভালো ভালো লোক বলছে, সেই কিশোর কুমারকে সবাইকে টপকে তো চলে গেল। তো এটাই স্বাভাবিক। এই অ্যাকসেপ্টেন্সটা বাঙালিদের একটু সমস্যা। তার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের আচার ব্যবহার, ধর্মাচরণ, সবকিছুর একটা শিকড়টা খুব গভীর, হালকা ভাষা নয়। আমরা আরেকটাও বাঙালিদের সেটা হচ্ছে আমরা তর্ক করতে খুব ভালোবাসি, এবং আমরা এটাই বলতে ভালোবাসি যে আমরা সব জানি এবং আমি যেটা জানি সেটাই ঠিক। আরেকটা হচ্ছে যে আমি যেটা ভাবতে চাই সেটাই আমার কাছে ঠিক, সেটা যে ভুল হতে পারে সেটা আমরা ভাবি। ওই উদারতা আমাদের মধ্যে তৈরি এখনো হয়নি। ওইটাই হচ্ছে ভুলটা ভুল, হ্যাঁ, কমাটা কমা, ওটা মেনে নিতে পারলেই তো সমস্যার একটা সমাধান হবে। যে কারণে আমরা এই ক্রমাগত সমস্ত এই যে আজকেও যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে একটা তুলনা টানা হচ্ছে, তুলনায় তাহলে কি এই, আমরা এগুলো অ্যাকসেপ্ট করি না। আজকে যে কম বয়সী ছেলে মেয়েরা, তারা কিন্তু আজকে রূপম ইসলামের গান অনেক বেশি হই হই করে শুনে দেন শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়ের গান। এটা মানতে হবে, এটা বাস্তব, তাই না? স্বর্ণযুগের গান এখন তার আমাদের জেনারেশনও কিন্তু এটা পপুলারিটি ওদের শোনে, সব শুনবেন। হয়তো গানের মিউজিক রিদিমটা একটু চেঞ্জ হয়েছে, যেটা আগে ছিল এখন একটু মডার্ন টাইপের মিউজিক হয়েছে, কিন্তু গানগুলো কিন্তু সেই গানই বাজছে। এটাও এক ধরনের ব্যাপার, মানে পুরোনো গানটাকে রাখছে, মিউজিকটা চেঞ্জ হচ্ছে। এটাও তো একটা মানে কি, এটা তো আপনার কথা অনুযায়ী আমি বলছি, আপনার কথা অনুযায়ী যে আমরা অ্যাকসেপ্ট তো করছি, কিন্তু অন্যভাবে করছি। এটা হচ্ছে মানে এটা নিউ ওয়াইন ইন an old wine in a new bottle, কিন্তু ব্যাপারটা হচ্ছে থাকছে না, তো জিনিসটা সেই ব্যাপারটা তো থাকছে না, কিন্তু কাঠামোটা তো থাকছে। কাঠামোটা না, আপনি কি সাপোর্ট করছেন? হ্যাঁ, অবশ্যই। আমি এটাও বিশ্বাস করি, যদি রবীন্দ্রনাথ আজকে বেঁচে থাকতেন, যদি দেবব্রত বিশ্বাস আজকে বেঁচে থাকতেন, দেবব্রত বিশ্বাস তো আজ থেকে 70 বছর আগে এই ধরনের মিউজিক দিয়ে রবীন্দ্রসঙ্গীত করেছেন। কেন করবেন? রবীন্দ্রসঙ্গীত কাউকে আটকে রাখার জন্য নয়, রবীন্দ্রনাথ কখনো আটকে রাখেনি। তাহলে কেএল সাইকেলকে অ্যালাউ করতেন ওই মানে বাংলা ভাষী নয়, তার অদ্ভুত উচ্চারণ
কখনোই অ্যালাউ করতেন না। রবীন্দ্রনাথ যদি আজকের দিনে জন্ম দেন, কতখানিটা উনি ওনার সময় থেকে 200 বছর এগিয়ে ছিলেন। তার আগে ভাষা কি ছিল বাংলায়? কেউ। সেটাকে উনি একটা সারা পৃথিবীর একটা অন্যতম ভাষা হিসেবে তৈরি করলেন। কি করে করেছে? অনেক এগিয়ে ছিলেন। আমরা আটকে রাখছি, আটকে রাখলে হবে না, ছেড়ে দিন, মানুষকে ভাবতে দিন। আজকে সত্যজিৎরা ভাবতে পেরেছিলেন বলে, ঋত্বিক ঘটকরা ভাবতে পেরেছিলেন বলে ওই জায়গাটা, আজকে আমরা কোনো কিছু হলে আটকে দিচ্ছি। আর আরেকটা যেটা হচ্ছে প্রোপাগান্ডা, একটা মিথ্যে জিনিসকে প্রোপাগান্ডা করে দেওয়া হয়েছে। এই যে মানুষের একটা সাংঘাতিক ভাবে এফেক্ট করছে মানুষের কাছে। সত্যিটা সত্যি তথ্য দিয়ে বলা যাক কোনো কিছু, সেটা নিয়ে এর এফেক্ট কিন্তু সংস্কৃতির মধ্যে এসে পড়ছে। আমি কালচারাল এফেক্ট। আমি হচ্ছে মানে প্রোগ্রামটা অনেকটা বড় হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। আগে সারাদিন বললেও অত শেষ হবে না, কিন্তু আমাদের শেষের দিকে একটা প্রশ্ন কি দুটো প্রশ্ন, কারণ অনেকটা বড় উনি মানে একটা জিনিস জানা যাচ্ছে, কারণ একসময় সামরাইগুলো অ্যাক্সিডেন্ট হয় গুরুতর ভাবে, যেটা হচ্ছে গাড়ি দেখার পরে যারা ইয়ে করছিলেন, রেস্কিউ করছিলেন, ওনারা ভাবতে পারেননি উনি বেঁচে থাকবেন। তারপর পায়ে ব্যান্ডেজ অবস্থায়, যত সম্ভব আমার যতদূর জানা, যে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ওনাকে কোলে করে, আমারই বলা কথায় আপনি শুনেছেন কোথাও? না, এটা অবশ্যই আমি নানান জায়গায় বলেছি, সেগুলো বিভিন্ন চ্যানেলে এখন বলে না, সেটা আমি এটা ঘটনা। সেই ঘটনাটা যদি আমাদের দর্শকদের বলেন, কারণ সবাই হয়তো শুনেও। এটা হচ্ছে যে অতি সংক্ষেপে একদম সঠিক। গড়না সিংপুর বলে একটা ফিল্ম হয়েছিল, সেটার দেয়া নেয়া রাইটটা পুরো বিক্রি করে দিয়ে সেখান থেকে টাকা নিয়ে গড়না সিংপুর বলে একটা ফিল্ম বাবা করেছিলেন, শ্যাম মিত্র তৈরি করেছিলেন। তার প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটর দুটোই ছিলেন। আর তখনকার দিনে প্রায় 5.5 লক্ষ টাকার ফিল্ম, বিরাট মাল্টি স্টারার ফিল্ম, বিরাট। 69 সালে 5.5 লক্ষ টাকা মানে আজকে কত টাকা পাবো? তার মানে একজন বাংলা গায়ক, সে আজকের দিনের হিসেবে অন্তত 15-20 কোটি টাকার ফিল্ম বানাচ্ছে। সেটা তো করেছিল, তখন তো ধারবাকি করতেন না। তো সেইটা প্রথম 2 সপ্তাহে পাবলিসিটি প্রচুর হয়েছিল, হাউসফুল। তৃতীয় সপ্তাহে গিয়ে একদম মুক্ত করে দেবে, ওইটা একটা ভীষণ এফেক্ট করেছিল। আর সুধীরলাল চক্রবর্তীর ছাত্র হিসেবে, মানে প্রথম গান গাইতে এসছেন যখন, তখন সুপ্রীতি ঘোষ ওনার থেকে সিনিয়র, সুপ্রীতি ঘোষের কাছ থেকে শুনছে না, তখন তো একটা মাইকে গান করতে হতো, একটা মাইকে, মানে যখন ফিমেল সে এসে এগিয়ে গাইতে এরম হবে। বলছে তোর বাবা গান করতে এসে একদম ছোট্ট খাট্ট চেহারা, 18-19 বছর বয়স, সামনে এসে দেখছি মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। বলছে কি শ্যামল, তুমি রেকর্ডিং এর সময়? কি গুরু বললো যে একটুখানি খেয়ে এসো। ওইটা হচ্ছে গুরু দক্ষিণা ছিল। তো সেদিন আরো বেশি হয়েছিল। আমরা থাকতাম ওয়েডাবন রোডে, ওই যেখানে বালিগঞ্জ কালচারাল পুজোটা হয়, সমাজসেবী বলে হচ্ছে, ওই রাস্তাটায় থাকতাম। তার আগের রাস্তাটায় গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করছিল, অ্যাম্বাসেডার গাড়ি ছিল। গাড়ি নিয়ে বাঁদিকে ঢুকে দেখছে একদম রাস্তার মাঝখানে রোড রোলার দাঁড়িয়ে, সোজা গিয়ে রোড রোলারে ধাক্কা। এবার পাশে তখন একটা পাঞ্জাবি ধাবা ছিল, ওরা রেস্কিউ করে, তখন তো এত হসপিটাল ছিল না, শিশু মঙ্গলে নিয়ে, কেউ চিনতে পারে না, পুরো ব্লিডিং, এবং লাগ ভালো, মানে ঈশ্বরের কৃপা। সামনের সিটটা লুজ ছিল বলে কোনোভাবে লুজ হয়ে পেছনের সিটের ওপর উঠে গেছিল, নয়তো বুকে লেগে, যেমন দিয়ে ছবি বিশ্বাস মারা গেছিল ওভাবে মারা যেত। তাতেও দুটো পা, একটা পাতা একেবারেই জখম, মানে পুরোটা জখম হয়ে গেছিল। আর সারা, মানে ওই থেকে যে ফেরত আসা যায় সেটাই আর কি, মানে ভাবা যেত না। 72 ঘন্টা পরে জানা গেছে, মানে ওখানে যখন পরের দিন সকালবেলা, এটা মাঝরাত্রিরে হয়েছে, পরের দিন সকালবেলা যখন ডাক্তার এসছে ওয়াশ করার পরে চিনতে পেরেছে শ্যামল। যাই হোক, 2.5 মাস ছিলেন। ওই যে ফেরত আসার পরে, তখন আমার মনে আছে যে বাড়িতে কেউ কেউ দেখতে আসতেন,
উনি খুব ইমোশনাল থাকতেন, মানে উনি এটা ভাবতে শুরু করেছিলেন আমি আর গান গাইতে পারবো। আমাদের ছোটদের সঙ্গে নিয়ে বসে খুব আড্ডা টাড্ডা হতো, ওই ক্রাচ নিয়ে আর পুরো পায়ে প্লাস্টার। এটা কোন সাল নাগাদ? 69। তো এই সময় আমার মনে আছে নচি কাকু, নচিকেতা ঘোষ, সে আসে এক প্রস্তর, সব দুজনে মিলে খুব ইমোশনাল সমস্ত এই আলোচনা হয়। আমার মনে আছে এইটুকু, তখন আমার 5 বছর বয়স, কিন্তু আমার মনে আছে নচিকেতা তোকে গাইতেই হবে, আর বাবা বলছে আমি গাইতে পারবো না রে, আমাকে ছেড়ে দে, না তোকে গাইতে হবে। উত্তমকে আমি বলেছি, উত্তম বলেছে নচি তুই যে করে হোক ওকে তুলে নিয়ে আসবে, কোলে করে নিয়ে আসবি, আমার এখানে গান করবি। এটা ওই দেয়া নেওয়ার একটা এরকম তো একটা ছোট ঘটনা আছে না। তো তারপরে এরপরে যে গান তুলিয়ে দিয়ে গেলেন, সেই সময় যেটা বললেন ভাই, যে বিশু আঙ্কেল মানে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, বিশু আঙ্কেল এসে এরকম বাবাকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে, তখন পায়ে প্লাস্টার, পা সোজা করতে পারে, গান তো গাইতে যেতে হবে, রেকর্ড করতে। সেই রেকর্ডিং স্টুডিওতে গিয়ে পায়ে ডান পাটা প্লাস্টার ছিল, সেটা একটা চেয়ারে রেখে রেকর্ডিং করে। সেই গানটা হচ্ছে রাজার পঙ্খী উইড়া গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে। ওই অবস্থায় ওই গান বেরিয়েছে, ওই গান বেরিয়েছে। তাহলে এই যে মানে এই গানগুলো অ্যাকচুয়ালি আপনার কণ্ঠেও আমরা কিন্তু কিছু প্রোগ্রামে শুনেছি। আমি কি মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য গাই, অরিজিনালি যারা করেছেন তারা তো অন্যরকম ব্যাপার ছিল। এবং এইটা হবার পরেই তখন এইচএমভি থেকে বলে যে আপনাকে পুজোর টাইম তো পেরিয়ে গেছে, নাকি পুজো আসছে কিছু একটা, মানে খুব তড়িঘড়ি করে তখন পুজোর গান করতে বলে। তখন গৌরী কাউকে বলে যে আমাকে এমন একটা গান লিখে দাও যে, আমি দেখতাম যখন ছোট মানে যেতাম আমার দাদুর সঙ্গে, আমরা যে বাড়িতে থাকতাম ওটা আমার বাবার মামা বাড়ি আর কি, বেটাবান রোডে, স্কুটারে করে যেতাম, হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে থাকতো ওই ইয়ের মানে শিশু মঙ্গলের উল্টো দিক, মানে কেমন আছেন জিজ্ঞেস করার জন্য, এরকম ফ্যান ফলোইং ছিল স্যার। আর অনেক শিল্পীরাও আসতেন, সে তাদেরও দেখার জন্য ভিড় সব মিলিয়ে। তো ওই বললে যে আমি তো প্রচুর চিঠি আসতো, তখন তো আর মেল বা উঠতে নেই, হোয়াটসঅ্যাপের ব্যাপার তো নেই, চিঠি লিখে লিখে পাঠাতে বললে এতজন যেত, আমি পড়ি আর আমার খারাপ লাগে যে মানে এটা ভেবে খুব হয় যে মানে এরা কতখানিটা আমাকে ভালোবাসে, যার জন্য আমি তাদের আশীর্বাদে আজকে আমি ফেরত এসেছি। এই কথাটা লিখে একটা গান লিখে দাও, সেটা আমি এবছর পুজোয় গান করি। তখন একটা গান তৈরি হয়, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরে এনেছে। তো তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে। মানে এই 69 মানে তারপরে উনি আরো 16-17 বছর দাপটের সঙ্গে গান গেয়েছেন, তাই তো? 69 হ্যাঁ গান গেয়েছেন, কিন্তু তারপরে একটা সময় বাবা যেটা বলতেন যে মানে ওই মিড 60s অনওয়ার্ড, তখন তো সব থেকে বেশি মানে ম্যাচিউরিটি একটা জায়গা, সেই তখন যে গান গাইছে ওই মানে শরীরের ওই এটা হওয়াতে 50 to 60% এমনি অফ হয়ে গেছিল, দম চলে যাওয়া, মানসিক ভাবে ভেঙে পড়া, শারীরিক ওরকম একটা জায়গায় মানে বুকের রিব ভাঙা, পুরো পাটা ভাঙা, মানে সাংঘাতিক লড়াই করেছেন। হ্যাঁ, তারপরে উনি ঠিক করলেন যে আমি আর গান খুব একটা গাইব না, সুরকার হিসেবে বেশি কাজ করি মানে শেষের দিকটায়। তো আমি আজকের এই মানে যেটুকুনি আমাদের আড্ডা প্রায় শেষের দিকে, শান্তনু তুমি যদি মানে জাস্ট সংক্ষেপে শেষ করে। আমার কথা হচ্ছে আমরা তো সামনে পুজো, এবারে পুজোর গান আমরা সবসময় দেখি অনেক শিল্পীরা পুজোর গান গান, আপনিও তো পুজোর গান আপনার থেকেও আমরা কিছু কিছু আগে শুনেছি। সেক্ষেত্রে আজকে এই পুজোর আগে যদি একটু জাস্ট 1-2 লাইন পুজোর গান যদি আসলে পুজোর গান বলে এখন আর কিছু হয় না, এখন যেগুলো হয় সেগুলো মানে আজ 10-12 বছর হলো পুজোর গান। আগে একটা ছিল পুজোর গানের আগে নতুন গান তৈরি করা, যেমন আমার পত্রিকাগুলো বেরোয়, শারদিয়া, সেগুলো এখনো বেরোয়, কিন্তু পুজোর আগে বেরোয় তাড়াতাড়ি উপন্যাস লিখে ফেলতে হবে, এরকম যে ব্যাপার। ঠিক, এটা আর এখন আর হয় না।
তো সেই কারণে এখন সব সিঙ্গলস বার করে, কিন্তু তাতে কতদূর কি হয় যায় না। এখন পুরোটাই নির্ভরশীল হয়ে হিন্দি সিনেমা, হিন্দি যেমন বরাবরই নির্ভরশীল ছিল ফিল্মের গানের ওপরে, বাংলাও অলমোস্ট তাই হয়ে গেছে। কিন্তু তাও ফিল্মের গান সেরকম ভাবে জনপ্রিয়তা কিছু কিছু গান অবশ্যই পেয়েছে, যাই হোক আরো বেশি পেলে আরো ভালো লাগতো। মৌলিক গান যেভাবে, কিন্তু মৌলিক গান যেটা আমার মনে হয় সারা পৃথিবীতে বাংলা একটা অনন্যতম নজির, যেখানে ফিল্মের গান পাশাপাশি বাংলা আধুনিক গান যেটা নন ফিল্ম গান, কিছু কিছু সময়ে বাংলা আধুনিক গান ফিল্মের গানকে ছাপিয়ে চলে গেছে। কিছু কিছু অনেক সময়, মানে বেশিরভাগ প্রচুর ক্ষেত্রে। মানে এই যে যাদের নাম বলা হচ্ছে তাদের কিন্তু ফিল্মের গান বাংলায় সব থেকে বেশি গিয়েছে হেমন্ত মুখার্জি, মান্না দে, শ্যামল মিত্র, কিশোর কুমার। এর পাশাপাশি কিন্তু তাদের আধুনিক গানও যেগুলো ফিল্মের গানে, সেগুলো মানে কিছু কিছু গান তার থেকেও বেশি জনপ্রিয় ফিল্মের গানের থেকে। আর ধরুন যারা একটু কম ফিল্মের গান, যেমন মানব কাকু বা সতীনাথ কাকু, এদের কিন্তু আধুনিক গান ফিল্মের গানের মতোই বা তার থেকে অনেক গান বেশি পপুলার। এই যে জায়গাটা আমরা প্রায় ধ্বংস করে ফেললাম, নতুন গান আর তৈরি হচ্ছে না বেসিক্যালি। তবুও আমি কিছু সময় পেয়েছি যে সময় ভালো ভালো আধুনিক গান আর কি, আধুনিক গানের জগৎটা তখনও জলজলে ছিল আর কি। যেমন আমি পেয়েছি সলিল চৌধুরীকে। সলিল চৌধুরীর কথা সুরে আমি পুরো একটা অ্যালবামই করেছিলাম 90 সাল, সেটা আজ থেকে 35 বছর আগে। সেখান থেকে আমি একটা গান গেয়ে শোনাচ্ছি, তুমি আগামী দিনকে আহ্বান জানিয়ে একটা গান। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ছুটে চলে, নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সবই ফেলে, আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো দিন, পথের নিশানা পথেই তো খুঁজে পাবে, জানা অজানা দুদিনে ভুলে যাবে, একই বেদনায় একই সাধনায়, সোনালি দিন, সোনালি মন, সোনালি সব কিছু আবার ফিরে ফের পেতে হবে, নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সবই ফেলে, আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো দিন। গাওয়া গান একখানা শুনলাম, যদি মন বাবুর একখানা গান আপনি শুনুন। আমি আমার গাওয়া আরেকটা গান যে শোনাই, এই গানটা আমার খুব মানে প্রিয়, আমার থেকেও প্রিয় বেশ কিছু শিল্পী। মানে আজকে ভারতবর্ষের সেরা শিল্পী যাকে বলা হচ্ছে, তার ছোটবেলাটা তো সে এখনো বাংলাতেই এসে এখন থাকে, তার ছোটবেলায় মুর্শিদাবাদে কেটেছে। ওর প্রথম যে ভালো লাগা গানটা আমি অনেক পরে, মানে এই প্যান্ডেমিকের সময় একটা ইন্টারভিউতে দেখলাম, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ক্রাশ বলে, হঠাৎ দেখছি আমার একটা গান গাইছে, এবং সেই গানটা 86 সালে অজয় দাসের কথা সুরে করেছিলাম। কিন্তু তারপরে অনেক লোক রিকোয়েস্ট করতো, খুব একটা গাইতাম, গানটা খুব সুন্দর, অজয় দাসের কথা সুরে। গানটা হচ্ছে এরকম: ভুল ভেঙে যাবে যেদিন, তুমি আমারই হবে, শুধু আমারই হবে গো সেদিন, নিচে অভিমান জমানো বুকে, নিচে অভিমান জমানো বুকে, শেষ হয়ে যাবে একদিন, ভুল ভেঙে যাবে যেদিন, তুমি আমারই হবে, শুধু আমারই হবে গো সেদিন। আর শ্যামল মিত্র গান বলছেন যখন, আমি সলিল চৌধুরীর শতবর্ষ আমার অত্যন্ত প্রিয় একটা গান, সবাই মিলে গাই। দূর নয় বেশি দূর, ওই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পাড়ে, যেথা অবহেলা সয়ে সয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তারও কিছু দূরে, ঘাটের চাতাল ছাড়িয়ে, ওখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যা যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, সুখ সারিরা সেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত,
ওই নদীটি বহিয়া যেত বন হরিণী তড়িত চকিত চরণে চমক লাগাই দিয়ে, তার চেয়ে ভালো চোখ দুটি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে, সেখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক। ধন্যবাদ। আজকের এই আপনি আমার অনেকটা সময় আপনার জীবন থেকে আপনি আমাদের দিলেন, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের জন্য আপনার সময় ব্যয় করার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারাও ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই। আর যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও ভালো থাকবেন।